সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি আচার্য। চন্দ্রগুপ্ত, তোমাকে দ্বিতীয়বার এই শ্রেণীকক্ষে দেখে আমার খুব ভালো লাগছে। আমি চাই যে অম্বিক পুরনো কথা ভুলে গিয়ে একটা নতুন কিছু শুরু করার জন্য এগিয়ে আসুক। চন্দ্রগুপ্ত আর অম্বিক একে অপরের গলা জড়িয়ে শ্রেণীকক্ষের সবার সামনে নিজেদের মধ্যে মিত্রতার সম্পর্ক ঘোষণা করুক। অম্বিক, চন্দ্রগুপ্ত যে তোমার বন্ধু সেটা সবার সামনে বলো। ঠিক আছে চন্দ্রগুপ্ত, আজ থেকে আমরা পুরনো শত্রুতা ভুলে বন্ধু হলাম। কিন্তু এদেরও অসহায় হওয়া অনুভব করা প্রয়োজন আচার্য। চন্দ্রগুপ্ত, তুমি রাজি তো? হ্যাঁ আচার্য। আচার্য, এটা আপনি কেন করলেন? চন্দ্রগুপ্ত আমার সাথে যা করেছে তারপর ওকে আমি জীবিতও দেখতে চাইছিলাম না, কিন্তু আপনি সবার সামনে ওর আর আমার বন্ধুত্ব করিয়ে দিলেন। কোথায় যাবে আমার সম্মান আচার্য? আমার সমস্ত মান সম্মান মাটিতে মিশিয়ে দিলেন। শান্ত হও অম্বিক, শান্ত হও। আমি যা কিছু করছি তার মধ্যে আমার অনেক ভাবনা চিন্তা করা পরিকল্পনা আছে। তুমি প্রতিশোধ নিতে চাও তো চন্দ্রগুপ্তর থেকে? হয়ে যাবে তোমার কাজ, কিন্তু এই কাজ তোমায় আমার পরিকল্পনা অনুযায়ী করতে হবে। চন্দ্রগুপ্তর শিরচ্ছেদ করার জন্য আমি তোমাকে এমন এক সুবর্ণ সুযোগ দেব যে এই গুরুকুলে সবার চোখের সামনে ও একটা জীবন্ত শবে পরিণত হয়, আর তোমার দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। সেটা কিভাবে? ধ্বনিভেদ। কিন্তু চন্দ্রগুপ্ত তো ধ্বনিভেদ প্রশিক্ষণের ব্যাপারে একেবারেই অযোগ্য আচার্য। তাহলে এই অযোগ্যকেই আমি যোগ্য ঘোষণা করব। ব্যাস, তোমাকে ওর মনে এই বিশ্বাস জাগাতে হবে যে এই গুরুকুলে তোমার থেকে ভালো বন্ধু ওর কেউ নেই, আর আমি ওর মনে এই বিশ্বাস জাগিয়ে তুলব যে আমার থেকে ভালো গুরু এই পৃথিবীতে আর কোথাও পাবে না। আমি বুঝে গেছি আচার্য।
ষড়যন্ত্র আমাকে চন্দ্রগুপ্তকে গিয়ে জানাতে হবে। সর্বদা মনে রাখবে চন্দ্রগুপ্ত, যুদ্ধক্ষেত্রে যোদ্ধার সব সময় সচেতনতা আর চতুরতাই হলো তার সবথেকে বড় অস্ত্র। আচার্য রুদ্র। আর এরপর সবসময় জেতার খিদে, আঘাত করার আগ্রাসী মনোভাবনা। প্রহার করো চন্দ্রগুপ্ত। বাহ চন্দ্রগুপ্ত, বাহ। ঠিক আছে, এখন অম্বিকের সঙ্গে যুদ্ধ করো। দেখি তুমি ওর সাথে কি করো। এসো অম্বিক। দাঁড়িয়ে কেন? যুদ্ধ করো। কি করছিস? তোরা জানিস না ও এখন থেকে আমাদের বন্ধু? ক্ষমা করুন আচার্য। আজকের পর থেকে ভুল করেও তোরা কেউ যদি ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস, মনে রাখিস অম্বিক কুমার কিন্তু আমার নাম। বন্ধুর গায়ে যদি কেউ হাত তোলে, কেটে ফেলে দিই আমি তার হাত। এদিকে আয়, সবাই মিলে ক্ষমা চা ওর কাছে। আরে না না অম্বিক, ক্ষমা চাওয়ার কি দরকার? অনুশীলন করতে গেলে এগুলো হয়েই থাকে, হয়তো ওরা অজান্তেই করে ফেলেছে। কোনো ব্যাপার না বন্ধুরা। বাহ চন্দ্রগুপ্ত, এটাই হলো এক প্রকৃত যোদ্ধার পরিচয়। তোমার কৌশল দেখে আমি খুশি হলাম। আজকের অনুশীলন এখানেই শেষ করছি। অম্বিক, আজ কক্ষে আমাকে সাহায্য করার জন্য আর বন্ধুত্ব দেখানোর জন্য আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। না চন্দ্রগুপ্ত, আমি আজ পর্যন্ত তোমার সাথে যা ব্যবহার করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার সাথে যা করেছো ঠিক করেছো। আমার কর্মের ফল তো আমাকে পেতেই হতো। এবার ভুলেই যাও না এইসব কথাগুলো অম্বিক। পুরনো স্মৃতি ভুলে গিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমি আজকে এই শ্লোকটা পড়েছি। চন্দ্রগুপ্ত, আচার্য চাণক্য তোমাকে ওনার কক্ষে যেতে বলেছেন। ঠিক আছে, আমি আসছি। চন্দ্রগুপ্ত, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। পরে বলো কথা অক্ষয়। এখন ওকে আচার্য চাণক্য নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন। যাও চন্দ্রগুপ্ত। যাচ্ছি। যখনই হঠাৎ করে সবাই নিজেদের ব্যবহার পাল্টে ফেলবে, তখন তাদের থেকে খুব সাবধানে থাকবে। আপনি
ঠিক কি বলতে চাইছেন আচার্য? তোমার মনে হয় না এই অম্বিক যে তোমার সঙ্গে হঠাৎ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে তার মধ্যে অস্বাভাবিক কিছু আছে, অদ্ভুত ব্যাপার? অথবা সে যে তোমার গুরুকুলের প্রবেশের বিরোধী ছিলেন, যার কাছে তোমার জন্য সবসময় শাস্তি আর নিন্দা ছিল, হঠাৎ করে সে আজ তোমার কথার প্রশংসা করতে শুরু করেছে। অকারণে প্রশংসা করা মানুষ দুধে ঢাকা বিষ কুম্ভের মতো, যার থেকে তোমার সবসময় সতর্ক থাকা উচিত। আচার্য, আমি আপনার কথা বুঝতেই পারি না। আপনি আমার কাছ থেকে কি চান? আপনি তো সবসময় বলেন বন্ধু বানাও, বন্ধু বানাও, আর এখন যখন বন্ধু বানাচ্ছি আপনি বলছেন সাবধানে থাকো। আপনি সবসময় বলেন যে শেখো, মন দিয়ে শেখো, আর এখন আমি যখন শিখছি তার মধ্যেও আপনি সমস্যা দেখছেন। ক্ষমা করবেন আচার্য, কিন্তু সত্যি তো এটাই যে যেটা আমি গত 6 মাস ধরে শিখতে পারিনি সেটা আমায় আচার্য শুকদেব 2 দিনে শিখিয়ে দিয়েছে। তুমি যা ভালো মনে করো। যখন ব্যক্তি বন্ধু আর শত্রুর মধ্যে তফাৎ করতে পারে না, তখন বুঝবে সে পতনের দিকে অগ্রসর হতে শুরু করেছে। প্রণাম আচার্য। চন্দ্রগুপ্ত, চলো, সবাই তোমাকে ডাকছে খাবার জন্য। প্রণাম আচার্য। আমি ষড়যন্ত্রের দুর্গন্ধ পাচ্ছি ভদ্রভট্ট। চন্দ্রগুপ্তের উপর নজর রেখো। আজ্ঞে আচার্য। আর শিকারী তারপর নিজের মাথা চুলকোতে থাকলো, বলতে লাগলো, আচার্য আপনি তো বলেছিলেন যে আমিই জিতবো। যাই, আমি আরেকটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, শশাঙ্ক, তোমার পছন্দের ফল নিয়ে আসছি। ধন্যবাদ চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, হ্যাঁ, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো না অক্ষয়। ওই অম্বিক মোটেও ভালো না। আমি শুনেছি যে ও কি গোপন কথা বলছিস? আমাকেও বল। না না, গোপন কথা কি হবে? আমি আর কি বলবো? আরে চন্দ্রগুপ্ত, শশাঙ্কের জন্য ফল নিয়েছো তো তুমি? আরে ওর জন্যই তো এতগুলো নিচ্ছি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি করো। চন্দ্রগুপ্ত, তোমাকে লক্ষ্যে তীরবিদ্ধ করতে হবে, ঠিক লক্ষ্যের মধ্যিখানে। এইভাবে ভাবো যেভাবে অর্জুন ভেবেছিল লক্ষ্যভেদের সময়। না বৃক্ষ, না পত্র, না পক্ষী, শুধু পক্ষীর চোখ। প্রথমবারেই লক্ষ্যভেদ।
চন্দ্রগুপ্ত, খুব ভালো, অপূর্ব করেছো তুমি। বলা তো উচিত নয়, কিন্তু এ কথা বলতে বাধ্য হচ্ছি আমি। তোমার মতন একজন শিষ্য আমার কাছে আছে, এ কথা বলতে আমার গর্ববোধ হচ্ছে। তুমি কি জানো চন্দ্রগুপ্ত, যুদ্ধ শিক্ষার প্রথম ধাপ সহজেই পার করেছ। পরের সোপানের জন্য তুমি কি তৈরি? হ্যাঁ, আমি তৈরি আচার্য, আপনি আদেশ করুন। ধ্বনিভেদ যুদ্ধের সব থেকে উন্নত এবং কঠিন কলা এটা। যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে যখন চারদিক থেকে ঘিরে ফেলা হয়, তখন তো সে কিছু দেখতে পারে না যে কোথা থেকে আক্রমণ করা হচ্ছে বা কে আঘাত হানছে। এই পরিস্থিতিতে যোদ্ধা ধ্বনিভেদন কলার দ্বারাই যুদ্ধ করে। চোখের কোনো ব্যবহার নেই, ধ্বনির সাহায্যে নিজেকে রক্ষা করা আর ধ্বনির সাহায্যেই আক্রমণ করা। আর যদি এই কলা তুমি শিখে নাও আর এতে যদি পারদর্শী হও, তাহলে বীর যাত্রায় যেতে তোমায় কেউ আটকাতে পারবে না, স্বয়ং আমিও নই। ধ্বনিভেদ, ধ্বনিভেদের ব্যাপারে তুমি কি জানো চন্দ্রগুপ্ত? তোমার চোখ দুটো বেঁধে দেওয়া হবে, তারপর চারদিক থেকে তোমার ওপর আক্রমণ করা হবে। কেবল আক্রমণকারীর শব্দ শুনে তোমায় তার থেকে বাঁচতেও হবে, আবার তাকে আক্রমণও করতে হবে। কি করে পারবে তুমি চন্দ্রগুপ্ত? এর জন্য বহু বছরের অভ্যাস প্রয়োজন। কিন্তু আচার্য সুখদেব বললেন যে আমি এর জন্য পুরোপুরি তৈরি। অম্বিকার আমার বাকি বন্ধুরাও ঠিক একই কথা বলল। ইনি সেই আচার্য সুখদেব, তাই না? যিনি তোমাকে উচ্চ যুদ্ধশাস্ত্র শিক্ষা লাভের সুযোগ দেওয়ার বিরোধিতা করেছিলেন। আজ তিনি তোমাকে বোঝাতে চাইছেন যে তুমি একদিনেই এত পারদর্শী হয়ে গেছো যে ধ্বনিভেদ যুদ্ধ করতে পারবে। আচার্য, হতে পারে যে আপনি ঠিক বলছেন, কিন্তু আমি যদি এই মুহূর্তে পিছিয়ে আসি, তাহলে আমি বন্ধুদের থেকে সারা জীবনের মতো পিছিয়ে পড়ব। একবার সামনে এগিয়ে যাওয়ার পর আমি আর পিছিয়ে আসতে পারি না আচার্য। আর ওখানে আমি সবার সামনে বলেছি যে আমি তৈরি। তোমার এই শিশুসুলভ জেদের সামনে আমিও অসহায় চন্দ্রগুপ্ত। কিন্তু মনে রেখো, এটা বাস্তব যুদ্ধ নয়, কেবলমাত্র যুদ্ধের অভ্যাস। যখনই তোমার মনে হবে যে অভ্যাসের নামে অন্য কিছু হচ্ছে, তুমি সতর্ক হয়ে যাবে, অভ্যাসের বাইরে চলে আসবে। আচার্য, আপনি আমার ব্যাপারে এত কিছু ভাবছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আচার্য। শুধু আর একটি দয়া করুন আমার উপর, আমায় আশীর্বাদ করুন আচার্য। আশীর্বাদ হৃদয় থেকে দেওয়া হয়, আর আমার হৃদয় এই অভ্যাসকে মেনে নিতে পারছে না। আমার হৃদয় তোমার বিপদের আশঙ্কা করছে। তবে আশীর্বাদের সত্য ভাবনা কি করে আসবে? চন্দ্রগুপ্ত, তুমিও এটা করতে পারবে। তোমার ক্ষমতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আর হ্যাঁ,
এটা দেখো, তক্ষশিলার উৎকৃষ্ট কাঠ থেকেই তলোয়ার তৈরি হয়েছে তোমার জন্যে। এখন তুমি এটা আমার তরফ থেকে উপহার ভাবো বা আমার আশীর্বাদ, যা তুমি মনে করো। আচার্য, আমার সাথে যারা অনুশীলন করবে তারাও কি এরকমই অস্ত্র পাবে? চিন্তা করো না বন্ধু, আমরাও তো অস্ত্র নিয়েই ওখানে থাকবো। তোমার জন্য সব তৈরি আছে। চন্দ্রগুপ্ত, এখন তুমি যাও আর অনুশীলনের পোশাক পরে এসো। বেশভূষা পরিবর্তন কক্ষে তোমার পোশাক রাখা আছে। আর শোনো, এমনিতেই অনুশীলন শুরু করতে দেরি হয়েছে, দেখো তুমি যেন দেরি করো না। যাও। কিন্তু আমরা যদি আচার্য চাণক্যের জন্য একটু প্রতীক্ষা করতাম। এখন আর প্রতীক্ষা করা যাবে না চন্দ্রগুপ্ত, তুমি শিগগিরই যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। যেমন আপনার ইচ্ছে আচার্য। চন্দ্রগুপ্ত, এটা আচার্য চাণক্য পাঠিয়েছেন, তোমার মায়ের স্মৃতিচিহ্ন। আচার্য মায়ের স্মৃতিচিহ্ন রূপে নিজের আশীর্বাদ পাঠিয়েছেন আমার জন্য। পরিবর্তন কক্ষে একটা সাদা পোশাক রাখা আছে, সেটা খুঁজে দেখো। আমি আমার মায়ের দিব্যি করে বলছি, ওনাকে মুক্ত করার জন্য আমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হব। এটা কি? পরিবর্তন কক্ষে একটা সাদা পোশাক রাখা আছে, সেটা খুঁজে দেখো। অক্ষয় না? লোহার তলোয়ার? তক্ষশিলার উৎকৃষ্ট কাঠ থেকেই তলোয়ার তৈরি হয়েছে তোমার জন্য। আমার তলোয়ার কাঠের আর বাকিদেরটা আসল? বাইরে এসো চন্দ্রগুপ্ত, কি করছো? তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। যখনই হঠাৎ করে সবাই নিজেদের ব্যবহার পাল্টে ফেলবে, তখন তাদের থেকে খুব সাবধানে থাকবে। আমি তো তোমাকে আমার বন্ধু ভাবতাম অম্বিক, কিন্তু তুমি আজকে আমাকে শিখিয়ে দিলে যে যুদ্ধতে কেউ কারুর বন্ধু হয় না, যে যদি সতর্ক না থাকো তাহলে তোমার প্রিয়জনও তোমার উপর আঘাত করতে পারে।
কিন্তু আজকেই আঘাতের উত্তর একজন ক্ষত্রিয় পুত্র চন্দ্রগুপ্ত তোমায় দেবে। ছলনার প্রত্যুত্তর ছলনা। যখনই ও বাইরে আসবি সবকিছু নিয়ে আসবি। কি হলো বন্ধু, মূর্তি খুঁজছিলে নাকি? সেটা তো তুমি খুঁজেই নিয়েছো অম্বিক। আমার কল্যাণ করার। তাহলে দেরি না করে হয়ে যাক লড়াই। না, যুদ্ধ, শুধু যুদ্ধ। চন্দ্রগুপ্ত, শান্ত হও চন্দ্রগুপ্ত। যুদ্ধের জন্য এত তাড়া কিসের? কিন্তু দুঃখের সাথে আমাকে এটা জানাতে হচ্ছে, যুদ্ধ এখানে হবে না। তাহলে প্রতিবেশী রাজ্যে। প্রতিবেশী রাজ্যে? সেখানে এমন কি প্রয়োজন আচার্য? রাজার সন্দেহ হচ্ছে তার সুরক্ষা ব্যবস্থা নিয়ে। ওনার মনে হচ্ছে যে শত্রুরা তাকে মারার জন্য প্রাসাদের মধ্যে গুপ্ত যোদ্ধা পাঠিয়েছে। তাহলে কি উপায় ভেবেছ তুমি? এরকম সময় রাজার পিছু হটা উচিত, যাতে শত্রু বিচলিত হয়ে নিজেরাই কোনো ভুল করে ফেলবে। তোমার ভাবনাটা তো খুবই সুন্দর, কিন্তু রাজার এই সংকট আমি বুঝতে পারছি না। কালই ওখান থেকে খবর এসেছে যে ওখানে সবকিছু ঠিক আছে। তাহলে আবার কেন তুমি ওখানে যেতে চাইছো, তার কারণটা কি আমাকে বলবে? জঙ্গলের মধ্যে প্রাণীরা তখনই এদিক ওদিক দৌড়য় যখন কোনো ঝড় আসতে চলেছে। তুমি যেতে পারো, কারণ আমি জানি যে তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ জনহিত আর ভারতের কল্যাণের জন্যই হবে। আচার্য, সমস্ত কিছু তৈরি রয়েছে, কিন্তু কি করতে হবে?
প্রতীক্ষা। সৃষ্টির প্রতিটি নির্মাণে একটি ষড়যন্ত্র থাকে। ব্যাঙকে সাপ খায়, সাপকে নেউল। নিয়তিতে কার জন্য কতদিন লেখা আছে সেটা এর ওপর নির্ভর করে যে এর মধ্যে কে কাকে প্রথম আক্রমণ করবে। আমি ঠিক বুঝলাম না আচার্য। লাগাম নিজের হাতে নেওয়ার সময় এসে গেছে পুরুষতত্ত্ব। চলো। এসো আমার বীরেরা, এসো। আমি প্রস্তুত আচার্য। প্রস্তুত তো তোমায় থাকতেই হবে চন্দ্রগুপ্ত। আচার্য, আমার মা আমাকে সবসময় বলতেন যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমার আচার্যের আশীর্বাদ নিশ্চয়ই নেবে। বিজয়ী হও। আচার্য, আমি আপনার আশীর্বাদ ব্যর্থ হতে দেব না। আমার মনে হয় এই নির্ণয়কে যদি আমরা সময়ের হাতে ছেড়ে দিই তবে ভালো হয়। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আমার গুরু আমাকে এটাই শিখিয়েছেন, যারা সময়ের উপর নির্ভরশীল নয় তারা নিজের পথ নিজেই তৈরি করে। চন্দ্রগুপ্ত, যেরকম ভালো ভালো কথা তুমি বলো সেরকম ভালো তলোয়ার চালিয়েই দেখাও, তবে তো বুঝবো। আর চিন্তা করো না বন্ধু, আমরা সবাই তোমার সাথেই আছি। ব্যাস একবার শুধুই ধনুর্বেদ প্রশিক্ষণ হয়ে যাক, আর তারপর তুমি সোজা ওপরে পৌঁছে যাবে। হ্যাঁ, ওর কথার অর্থ হলো সোজা উচ্চ বর্গে চলে যাবে। নিজের পাগুলোকে কষ্ট দাও পুরুষতত্ত্ব, সময় খুব কম। কিন্তু আচার্য, আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারছেন যে এরকমই হতে চলেছে? কি ধনুর্বেদ প্রশিক্ষণ পাহাড়ের চূড়ায় হবে আচার্য? নৈসর্গিক পরিবেশের মধ্যে বলো অম্ভিক, না তো সেখানে কোনো প্রাচীর বেষ্টিত আছে, আর না আছে কোনো নিয়ম। আর তুমি তো ভালো করেই জানো, যেখানে কোনো নিয়ম থাকে না সেখানে দুর্ঘটনা ঘটা তো অবশ্যম্ভাবী। নিজের চোখে দেখলে বিশ্বাস আরো দৃঢ় হয়। চন্দ্রগুপ্ত এদিকে। ওদিকে না, এদিকে। কি হলো বন্ধু? মনোযোগ দাও, মনোযোগ।
বন্ধু, মনোযোগ দাও, মনোযোগ। আমি জানি আমার সাথে ছলনা করা হচ্ছে আচার্য সুখদেব। আপনি এদের আসল অস্ত্র দিয়ে রেখেছেন। এটা কি বলছো তুমি চন্দ্রগুপ্ত? আমি শুধু এটুকুই বলবো যে আপনি এটা ভাববেন না যে আমি এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে আসব। আমি লড়ব, আর সেটাও আসল তলোয়ার দিয়ে। এবার যদি আমি চাই, আমার চোখে বাঁধা কাপড় আমি খুলতে পারি, কিন্তু আমি এমনটা করব না, কারণ আমি সবার সামনে এটাই প্রমাণ করতে চাই যে আমিও কারুর থেকে কম নই। কি অম্বিক, বাজে বকছো তুমি। আমার কাছে কাঠের তলোয়ার এলো কি করে? আমার আসল তলোয়ার কোথায়? তুমি যেটা খুঁজছো অম্বিক, সেটা আমার কাছে। আর কথায় আছে, তলোয়ার যার হাতে থাকে শেষে সেই জেতে। আদিত্য! অম্বিক! ভেবেছিলে চন্দ্রগুপ্ত অম্বিক কুমারকে অপমান করে বেঁচে যাবে? আমি খুবই ভাবুক চন্দ্রগুপ্ত। ছোট ছোট অপমানও আমার খুবই আত্মসম্মানে লাগে। যেদিন তুমি আমাদের ওই গর্তে ফেলেছিলে সেদিনই ঠিক করে নিয়েছিলাম
এর প্রতিশোধ তো আমি অবশ্যই নেব।